হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা করছিলাম আরআরবি 2018 গ্রুপটিতে আসা পদার্থবিজ্ঞানের যে অঙ্কগুলো সেগুলো সলিউশন। এর আগে আমি অলরেডি 3টে ভিডিও এই চ্যানেলে আপলোড করে দিয়েছি পদার্থবিজ্ঞানের অঙ্কের সলিউশনের। যারা ওই ভিডিওগুলো না দেখেছো তারা উপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো একবার দেখে নাও, তারপর আজকের ভিডিওটা দেখবে। আগের দিনে যে ভিডিওটা যেটা করেছিলাম সেটাতেও আমি 14 কি মোস্ট প্রবাবলি 15টা কোশ্চেনের সলিউশন করেছিলাম। তো সেখানে তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়েছিলাম। দেখো এখানে এই স্লাইডে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ পরপর পেজ ওয়াইজ, ঠিক আছে, এতগুলো কোয়েশ্চেন্স অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আগের দিনের যে ক্লাসটা ছিল, দেখো এই যে 1 নাম্বার অর্থাৎ 31 নাম্বার কোয়েশ্চেন্স থেকে পরপর কোয়েশ্চেন্সগুলো আমি সলিউশন করেছিলাম, আর এখনও দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে অ্যান্সারগুলো দেওয়া আছে। তো এইরকম অবস্থায় অর্থাৎ সলিউশন করানো অবস্থার যে পিডিএফটা সেটা পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। ওখান থেকে তোমরা ওই পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। ওখানে তুমি কোয়েশ্চেন্স এবং কোয়েশ্চেন্সের সাথে সাথে এরকম করে অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো এখানের মধ্যে একটা কোয়েশ্চেন্স থাকবে তোমাদের জন্য দিয়েছিলাম আগের ক্লাসে, ঠিক আছে। যারা আগের ক্লাসটা ফলো করেছো তারা জানবে কোয়েশ্চেনটা। তো কমেন্ট সেকশনে তোমরা কেউ লেখোনি, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের হয়তো কোশ্চেন্সটা অ্যান্সার বুঝতে পারোনি, সেই জন্য হয়তো লিখতে পারোনি। তো দেখো এই কোশ্চেনটার অ্যান্সার আজকে আমি ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। আর এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগছে, ঠিক আছে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব না করে কিন্তু একদম ভিডিও দেখবে না। আর বন্ধুদেরকে একটু শেয়ার করো যারা গ্রুপ ডির এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। তো চলো দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে। এই কোয়েশ্চেনটায় জিজ্ঞেস করেছিল যে নিম্নলিখিত অনেকগুলো সমীকরণ দেওয়া ছিল, নিচে যে 4টা সমীকরণ দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই 4টা সমীকরণের মধ্যে বলেছিল যে কোনটা কাঠামোগত রাসায়নিক সমীকরণ। এবার দেখো, রাসায়নিক সমীকরণ চ্যাপ্টারটা যখন আমরা পড়ি ক্লাস 9-এ মোস্ট প্রবাবলি থাকে, যখন একটা চ্যাপ্টার থাকে যেটাতে আমাদেরকে কী করতে হয়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়জাত পদার্থের মধ্যে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে, অর্থাৎ ব্যালেন্সিং বলি আমরা, সমতা বিধান, ঠিক আছে। তো দেখো এখানে এই প্রত্যেকটা বিক্রিয়া, যে প্রথম বিক্রিয়াটা 4 নম্বর বিক্রিয়া থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে CO প্লাস 2H2 ইকুয়াল টু, দেখো লেখা আছে CH3OH। এই বিক্রিয়াটা যদি ভালো করে দেখো তাহলে দেখো এখানে কার্বনের পরিমাণ, এখানে কার্বনের পরিমাণ সেম আছে। এখানে হাইড্রোজেন দেখো 4টা আছে, এখানেও দেখো H3, আর এখানে H অর্থাৎ 4টা আছে। এখানে দেখো অক্সিজেন একটা আছে, এখানেও একটা অক্সিজেন আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে CO প্লাস 2H2, এটাকে তীর চিহ্ন না দিয়ে ডাইরেক্ট বলতে পারি কি CH3OH। অর্থাৎ এটা কি একটা সমতা বিধান হওয়া একটা সমীকরণ, ঠিক আছে। অর্থাৎ কি বলবো, এটাকে ব্যালেন্সড ইকুয়েশন বলা যেতে পারে, ঠিক আছে। পরবর্তী যদি অপশানটা দেখো, অর্থাৎ 2Mg প্লাস O2, এটাতেও দেখো ম্যাগনেসিয়াম দুটো ছিল, এখানেও দুটো আছে, অক্সিজেন দুটো ছিল, এখানেও দেখো 2O আছে, তার মানে দুটো, তার মানে এটাও কি ব্যালেন্সড ইকুয়েশন। নেক্সট যদি 2 নম্বর ইকুয়েশনটা দেখো, Zn প্লাস H2SO4, এটাতেও দেখো ZnSO4 প্লাস H2। তুমি যদি বাঁ দিকে বিক্রিয়ক পদার্থ এবং ডান দিকে বিক্রিয়াজাত পদার্থের পরিমাণগুলো দেখো, এই 3টে বিক্রিয়াতে কিন্তু সেম আছে। বাট উপরের যে 1 নম্বর বিক্রিয়াটা, অর্থাৎ কি আছে, যেটাতে দেওয়া আছে দেখবে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, সেটা সমান কি আছে, দেওয়া আছে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, ঠিক আছে। বাট এইখানে দেখো অক্সিজেন দুটো ছিল, এখানে দেখো একটা আছে, এখানে Mg একটা আছে, এখানে Mg একটা আছে। তার মানে এটাকে দেখো, এটা বেসিক্যালি ব্যালেন্সড করা নেই। এবার এটাকে যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে 2Mg দিয়ে দেবো এখানে, আর 2Mg দিয়ে দিলে কী হয়ে গেল, এটা ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল। বেশ, এবার দেখো এই ইকুয়েশনটা কী ছিল না, ব্যালেন্স করা অবস্থায় ছিল না। ওই জন্য এটাকে কি বলতাম, যে ডাইরেক্ট শুধু বুঝছিলাম কি এই ইকুয়েশনটা থেকে যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। বাট কত অণু ম্যাগনেসিয়াম লাগছে, ঠিক আছে, কত অণু অক্সিজেন লাগছে, সেগুলো কিন্তু এই বিক্রিয়াটার মধ্যে বলা ছিল না। তো এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়, অর্থাৎ আনব্যালেন্সড ইকুয়েশন, যেটাতে শুধুমাত্র কাঠামোটা বোঝা যায় যে এই জিনিসগুলো নিয়ে আমার ওই জিনিসটা তৈরি হবে, সেই বিক্রিয়াকে বলা হয় কি কাঠামোগত রাসায়নিক বিক্রিয়া। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম অপশানটা হতো কাঠামোগত রাসায়নিক বিক্রিয়া। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরে গেছো। এবার আমরা চলে যাব, দেখো 41 থেকে আগের দিন 14 মনে পড়ছে, 43, 44, 45, আচ্ছা 44 নাম্বার কোয়েশ্চেন্স অবধি আগের ক্লাসে ডিসকাস হয়ে গেছিলো। তাহলে আজকে 45 থেকে আমরা ডিসকাস করবো। দেখো পিডিএফটা কিন্তু অনেক লম্বা দেখতে পাচ্ছ, মোটামুটি দেখো 82, 83 এতগুলো স্লাইডসে এত কোয়েশ্চেন্স রেডি করা আছে। দেখো 100 নাম্বার কোয়েশ্চেন্স অবধি আমি চলে এসেছি। তো আমি বলি তোমাদেরকে একটা জানিয়ে রাখা দরকার যে 100 নাম্বার কোয়েশ্চেন্স অবধি যে এতগুলো কোয়েশ্চেন আমি মানে পিক করেছি, তো এই পিক করা কোয়েশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি 2018-র যে পিডিএফটা আছে, অর্থাৎ অল সেটের, যেটা আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, ওখানে দেখবে তোমরা 1000টা মতন পেজ আছে, ঠিক আছে। সেই 1000টা পেজের মধ্যে আমি 500টা পেজ অবধি চলে গেছি। তার মানে আমাদের এই যে 100 অবধি স্লাইড যদি
আমরা করে ফেলি, ঠিক আছে, দেখি আজকে ক্লাসটাতে করানো যায় কি না। তো অতদূর অবধি যদি চলে যাই তাহলে আমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারবো যে আমাদের 50% কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে 50% কোয়েশ্চেন্স কী হয়ে গেল, কভার হয়ে গেল পদার্থবিজ্ঞানের অঙ্ক রিলেটেড। ওকে, তার মানে মোটামুটি এই রকম ধরনের কোয়েশ্চেন্স দেখলে আমরা বুঝতে পারবো যে এই ধরনের কোয়েশ্চেন্স দেখে আমাদেরকে প্রিপারেশনটা করতে হবে 2021-এ যে পরীক্ষাটা হবে, অর্থাৎ 2019-এ ফর্ম ফিল আপ হয়েছিল 2021-এর পরীক্ষার জন্য, ঠিক আছে। তো দেখো আমরা আজকে চলে যাই একদম আবার ব্যাক টু 45 নাম্বার স্লাইডে। ওকে, 44 অবধি হয়েছিল। ওকে, তো 45 নাম্বার স্লাইডে দেখো কী আছে। এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বলছে যদি জলের ঘনত্ব হয় কত, 10⁻³ কিলোগ্রাম প্রতি মিটার স্কোয়ার, এবং ধাতুর ঘনত্ব হয় 8.5 × 10⁻³ কিলোগ্রাম প্রতি মিটার স্কোয়ার, তাহলে বলছে ধাতুর আপেক্ষিক ঘনত্ব কত হবে। তো আপেক্ষিক ঘনত্ব কত হয় বা আপেক্ষিক ঘনত্বের ফর্মুলাটা কি হয়, ঠিক আছে। আপেক্ষিক ঘনত্ব মানে হয় কি, কোনো বস্তুর ঘনত্ব, ঠিক আছে, কোনো বস্তুর ঘনত্ব, এটা লিখছি না, ডিভাইডেড বাই কী হয়, জলের ঘনত্ব। কী হয়, জলের ঘনত্ব, ঠিক আছে। তাহলে দেখো আপেক্ষিক ঘনত্ব, তাহলে ঘনত্ব বাই জলের ঘনত্ব করলে আমরা কি পাবো, কোনো বস্তুর আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি পাবো। তো দেখো এখানে ঘনত্ব কত বলে দেওয়া আছে, 8.5 × 10⁻³ কেজি মিটার টু দি পাওয়ার -2, তার মানে কিলোগ্রাম প্রতি মিটার স্কোয়ার। ওকে, আর দেখো জলের ঘনত্ব কত বলে দিয়েছে, 10⁻³, তাহলে 10⁻³ দিয়ে তুমি কি করবে, একে ভাগ দিয়ে দাও। দেখো 10⁻³ 10⁻³ কেটে যাবে, তাহলে 8.5 কি চলে আসবে, অ্যান্সার চলে আসবে। এবার দেখো এগুলো কি হয়, আপেক্ষিক ঘনত্ব দুটো সেম জাতীয় কি এককের রেশিও, সেই জন্য এটা কি হবে, কোনো এককবিহীন রাশি। ওকে, তো এটাও কখনো কখনো কোয়েশ্চেনে দেয় একটা এককবিহীন রাশির নাম বলো, তাহলে সেটা কি হবে, আপেক্ষিক ঘনত্ব, যেটা শুধুমাত্র একটা নিউমেরিক্যালসে অ্যান্সার হবে। ওকে, তাহলে 8.5 হলো এই কোয়েশ্চেনটার অ্যান্সার, যেটা এখানে দেওয়াও আছে, ঠিক আছে। ওকে, আমরা চলে যাব এবার পরবর্তী কোয়েশ্চেনে। ওকে, এটা হলো এটা। দেখো এটা কি বলছে, বলছে শ্রেণী সমবায়ে যুক্ত 3টি 20 ওহম কুণ্ডলীর সামগ্রিক রোধ কত হবে। তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত 3টি রোধ, তার মানে এরকম আছে, তারপরে এরকম আছে, তারপরে এরকম আছে, তাহলে এই রকম তিনটাই বলছে 20 ওহম করে রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এ বি তিনটে প্রান্ত ধরে নাও, তাহলে এই বলছে যে এ বি প্রান্তের ইকুইভ্যালেন্ট রোধ কত হবে। তো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, শ্রেণী সমবায়ে থাকলে কি হয়, বেসিক্যালি R1 + R2 + R3 এরকম করে যদি n সংখ্যক থাকে তাহলে R আপ টু n হয়। তাহলে এখানে দেখো তিনটে রেজিস্ট্যান্স দেওয়া আছে, তিনটেই আবার সেম 20 ওহম করে, তাহলে এদের সমষ্টি কত হবে, 20 + 20 + 20, দ্যাট ইজ 60 ওহম, ঠিক আছে। ওই জন্য হয়ে গেল এই কোয়েশ্চেনটার এটা কি কারেক্ট অ্যান্সার। এবার চলে যাবো আমরা নেক্সট। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, এই কোয়েশ্চেনটা বলছে গতিশক্তি সর্বদা কি হবে, ঠিক। তো গতিশক্তি সর্বদা কি হবে, ধনাত্মক হবে। গতিশক্তি ধনাত্মক কেন হবে, কারণ গতিশক্তির রাশিমালা কি হয়, আমরা কি জানি, ½ mv² = কি হয়, গতিশক্তি। তাহলে দেখো এখানে ভি পজিটিভ হোক বা ঋণাত্মক হোক, ঠিক আছে, বা মানে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, যাই হোক না কেন, এটার স্কোয়ার কত হয়ে যাবে, ½ m, তুমি ধরো এখানে যদি -v নাও, তার স্কোয়ার করলেও কি হবে, পজিটিভ ভ্যালুই চলে আসবে। তার মানে গতিশক্তির ব্যাপারটা সবসময় কী হবে, ধনাত্মক হবে। এটাই এই কোয়েশ্চেনে বলতে চেয়েছিল। এবার চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে, 49 নাম্বার কোয়েশ্চেন। 49 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে একটা দ্রবণ নীল লিটমাসকে লাল করে দেয়, সেটির পিএইচ সম্ভবত কত হবে। তো পিএইচ স্কেল বেসিক্যালি আমাদেরকে জানতে হবে যে পিএইচ স্কেলটাতে কোনটা কি হয়, ঠিক আছে। তো পিএইচ স্কেল 7টাকে বলা হয় কি, প্রশম। কি বলা হয়, প্রশম। 7-এর নিচে, ঠিক আছে, 0 থেকে 7 অবধি যে ভ্যালুগুলো থাকে এগুলো কি হয়, অ্যাসিড ধর্মী হয়। কি হয়, অ্যাসিড ধর্মী হয়। আবার 7 থেকে ওপর দিকে 14 অবধি যে ভ্যালুগুলো থাকে সেগুলো কি হয়, ক্ষার ধর্মী হয়। তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, যে পিএইচ স্কেলের কোন ভ্যালুটা কি ডিনোট করে অ্যাকচুয়ালি। ওকে, এইবার দেখো যে প্রপার্টি ওয়াইজ আমরা পড়েছি যে অ্যাসিড কি করে, নীল লিটমাস পেপারকে লাল করে দেয়। অর্থাৎ তুমি অ্যাসিডের মধ্যে যদি তুমি নীল লিটমাস পেপারকে রাখো, অর্থাৎ এই যে নীল, এটাকে ধরো নীল লিটমাস পেপার। ওকে, এরকম ধরনের নীল লিটমাস পেপার, এবার এটাকে তুমি ফট করে অ্যাসিডের মধ্যে চুপিয়ে দিলে, তাহলে এটাই কিছুক্ষণের মধ্যে কী হয়ে যাবে, লাল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ অ্যাসিড কী করে, নীল লিটমাস পেপারকে লাল করে দেয়। তাহলে অ্যাসিডের এখানে পিএইচ ভ্যালু সাধারণত কত হয়, 7-এর নিচে হয়। তাহলে এখানে একটাই অপশান আছে দেখো 7-এর নিচে, সেটা হলো 6। তো 6 হবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, এবার চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। ওকে, দেখো পরবর্তী কোয়েশ্চেনটা কি বলছে, এই কোয়েশ্চেনটা বলছে যে 20 কেজি ভর এবং 10 নিউটন প্রতি কেজি মহাকর্ষ সহ একটা বস্তুর 400 জুলের স্থিতিশক্তি আছে।
বস্তুটির উচ্চতা কত এটা বলতে বলেছে। দেখো এই কোয়েশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। বলছে 20 কেজি ভর আর 10 নিউটন প্রতি কেজি মহাকর্ষ সহ। তাহলে 10 নিউটন প্রতি কেজি, এই ইউনিটটা মানে কি, 10 নিউটন প্রতি কেজি মহাকর্ষ সহ। তার মানে জিনিসটা হলো যে প্রতি কেজিতে কত নিউটন মহাকর্ষ বল আছে, 10 নিউটন বল কাজ করছে। তাহলে আমার এখানে বস্তুটার ভর কত ছিল, 20 কেজি। তার মানে 1 কেজিতে যদি 10 নিউটন বল কাজ করে, তাহলে 20 কেজিতে টোটাল কত, 200 নিউটন বল কাজ করছে। তাহলে টোটাল ফোর্স যেটা ওই বস্তুর উপর কাজ করছে, ঠিক আছে, সেইটা আমরা পেয়ে গেলাম 200 নিউটন। এইবার দেখো কি বলছে, বলছে এই বস্তুটার মধ্যে আবার কত বলছে, 400 জুল স্থিতিশক্তি আছে। তাহলে 400 জুল স্থিতিশক্তি কী করে বার করব, তাহলে 400 জুল স্থিতিশক্তি কী করে হবে, এইটা এবার দেখো ফোর্স, ফোর্স মানে বেসিক্যালি এখানের মধ্যে কী ঢুকে আছে, এমজির ভ্যালু ঢুকে আছে, ঠিক আছে, নিউটন। এবার এমজি যদি ঢুকে থাকে তাহলে এই জিনিসটা একটা উচ্চতায় উঠলে কি হয়, স্থিতিশক্তি অর্জন করে। অর্থাৎ সাপোজ ধরো এখানে একটা কোনো মাস আছে যেটার মধ্যে 200 নিউটন বল কাজ করছে, তার মানে ওটাই এমজি, ঠিক আছে, নিচের দিকে কাজ করছে। এবার তুমি এটাকে তুলে এই উচ্চতায় নিয়ে গেলে সেটার জন্য এখানে কি হবে, পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়ে যাবে, অর্থাৎ স্থিতিশক্তি সঞ্চিত হয়ে যাবে। এবার এই স্থিতিশক্তিটার ভ্যালু কত বলেছে দেখো, 400 জুল। তাহলে আমরা বলতে পারি যে এই 200 নিউটন ফোর্সটাকে আমি যদি এই উচ্চতা তুলি, তারপরেই সেটা কত হয়েছে, 400 জুল এনার্জি কী করেছে, গেন করেছে। তাহলে 200 নিউটন ইন্টু এইচ ইকালস টু কি, 400 জুল। তাহলে এখান থেকে এইচ ইকালস টু কত হবে, 400 ডিভাইডেড বাই 200। ওকে, তাহলে 200 দিয়ে কেটে গেলে কত হয়, 2। আর অ্যান্সারটা কিসে হবে, মিটারে, কারণ এগুলো সব এসআই ইউনিট নিয়ে আমরা কাজ করছি। তাহলে 2 মিটার হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল তাহলে কী কনসেপ্টটা হলো। চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন। কী বলছে দেখো, লেখাটা যদি না বুঝতে পারো আমার কথাটা পড়ো তাহলে বুঝতে পেরে যাবে। দেখো এটা কি বলছে, বলছে এক সেকেন্ড এটাকে আর একটু ঠিক করি। ওকে, দেখো এটা কি বলছে, বলছে 100 ওয়াটের একটা বৈদ্যুতিক বাল্ব প্রত্যেক দিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। এক দিনে বাল্ব দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাণ কত ইউনিট হবে। তো এটা দেখবে আমাদের মিটার রিডিংয়ের ক্লাস 10-এর যে অঙ্কগুলো থাকতো খুব মজা লাগতো করতে আমাদের, ঠিক আছে। সো সেই অঙ্কগুলো, তো এইগুলো কী করে বার করতাম আমরা, না এগুলো বার করতাম এই যে আমরা বাড়িতে যে মিটারের রিডিংয়ে আমরা 1 ইউনিট বলি, ঠিক আছে। সেই 1 ইউনিট বেসিক্যালি কি, 1 বিওটি ইউনিটটাকে কি বলা হয়, 1 ইউনিট বলি আমরা সংক্ষেপে। আচ্ছা বিওটি মানে কি, বিওটি মানে হলো 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। 1 কিলোওয়াট ঘন্টাকে কি বলা হয়, 1 বিওটি বলা হয়। সেটাকেই আমরা শর্টে কি বলি, ইউনিট বলি। এই ইউনিটের চার্জ দেখবে আমাদের ফিক্সড করা থাকে, 1 ইউনিটের দাম মানে 0 থেকে 75 ইউনিট অবধি একটা রেট থাকে। তারপরে যদি তুমি বেশি বিল পোড়াও, ঠিক আছে, তার জন্য তোমাকে বেশি বিল লাগে, এরকম একটা রেট বাঁধা থাকে আমাদের। তো দেখো 1 বিওটি সমান কত হয়, 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা মানে কি, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা মানে বাল্ব বা যন্ত্র যাই বলো, সেটাকে যদি তুমি 1 ঘন্টা চালাও তাহলে যে ক্ষমতাটা লাগবে, ঠিক আছে, চালাতে, সেটাকে বলা হয় 1 বিওটি ইউনিট। ওকে, তাহলে 1 বিওটি এটাকেই বলা হয় ইউনিট। তাই এটা আমরা একটু মেজার করব। দেখো এখানে কি বলছে, 100 ওয়াট প্রত্যেক দিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। তাহলে টোটাল খরচ কত হচ্ছে দেখি, 100 ওয়াট ইন্টু 8, তাহলে এত ওয়াট ঘন্টা বেরিয়ে গেল। এবার এরা বার করতে বলেছে যে একদিনে, আচ্ছা একদিনে তাহলে প্রত্যেক দিন 8 ঘন্টা করে ব্যবহার হচ্ছে, তার মানে এ এত ওয়াটে কী করছে, বিদ্যুৎ পোড়াচ্ছে। এবার এইটাকে যদি আমাদেরকে ইউনিটে কনভার্ট করতে হয়, তাহলে এটা তো হয়ে গেল কত, 800 ওয়াট ঘন্টা। দেখো ওয়াট ঘন্টা মানে কিন্তু আমরা ইউনিট লিখতে পারি না, আমাদেরকে ইউনিটটা কিসে লিখতে হবে, কিলোওয়াট ঘন্টাতে। তো কিলোওয়াট ঘন্টায় যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কি করব, বেসিক্যালি 800। এবার দেখো কিলোওয়াট লিখতে চাইছো, তার মানে তুমি উপরে 10⁻³ লিখতে চাইছো, এটা দিয়ে কি বলবো, কিলোওয়াট ঘন্টা এই জিনিসটা লিখতে চাইছো। তাহলে উপরে যদি 10⁻³ দিয়ে দিচ্ছ, কিলো কথাটা মানে কি 10⁻³ দিয়েছো বলেই তুমি কিলো কথাটা লিখেছো। দ্যাট মিন্স তুমি এখানে কি করবে, তোমাকে 10⁻³ দিয়ে কি করতে হবে, নিচে কি করতে হবে, নিচে 10⁻³ দিয়ে কি করতে হবে, এক সেকেন্ড দাঁড়াও, 10⁻³ দিয়ে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো 10⁻³ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 0.8 কিলোওয়াট ঘন্টা। এবার যেই তুমি 0.8 কিলোওয়াট ঘন্টা পেয়ে গেলে, এটা মানেই কত, কিলোওয়াট ঘন্টাকে আমি কি বললাম, যে ইউনিট বলা হয়। তাহলে 0.8 ইউনিট হয়ে যাবে তোমার কি, সেই দিনের বিল। অর্থাৎ তুমি যদি একটা 100 ওয়াটের বৈদ্যুতিক বাল্বকে একদিন 8 ঘন্টা জ্বালাও, তাহলে সেখান থেকে তোমার 0.8 ইউনিট বিল কিন্তু উঠে যাবে। এবার তুমি যেমন যেমন জ্বালাবে সেরকম তোমার কি আসবে, মিটারে রিডিং আসবে এবং সেই দেখে তোমার বাড়িতে বিল আসবে, ঠিক আছে। নেক্সট দেখো
এই কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন্সগুলো বারবার আসছে, খুব সহজ কনসেপ্ট, বাট এগুলোই বারবার দিচ্ছে। দেখো কি বলছে, বলছে যেই মৌলটির পারমাণবিক সংখ্যা হলো 16, সেটির পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে থাকবে জিজ্ঞেস করছে। তো এইটা সবসময় এই ধরনের কোয়েশ্চেন্স এলেই এই পারমাণবিক সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে ফার্স্টে। তো 16টাকে কী করে ব্রেক করবে, 16টাকে ব্রেক করবে 2, তার পরবর্তী কক্ষে সব থেকে ম্যাক্সিমাম 8টা পরমাণু থাকতে পারে, ইলেকট্রনস থাকতে পারে। তাহলে 2, 8, তারপরে দেখো 10টা হয়ে গেল, তারপরে নেক্সট কক্ষে কটা থাকবে, 6। তার মানে এইখান থেকে ফার্স্টে বোঝার চেষ্টা করবে যে এটা কটা পর্যায়ে ভাঙা গেল। দেখো 3টে ঘর, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, তার মানে 3 নম্বর পর্যায়। এই জটা কক্ষে ভাঙা যাবে সেটা হয়ে যাবে পর্যায় সংখ্যা, তাহলে থার্ড পর্যায়ে থাকবে। আর এটা কি হয়, এটা বেসিক্যালি শ্রেণীতে জিজ্ঞেস করেছে, তো শ্রেণীটা ভুল হবে কেন, 3 নম্বর পর্যায়ে, আর কি বলবো 2, 8, তারপরে তোমার 8 নম্বর, তারপরে 6 নম্বর। তো 6 নম্বর শ্রেণীতে থাকার কথা, 6 নম্বর শ্রেণীতে অ্যান্সার হবে এটা। আর লাস্টে এটা যেটা থাকে সেটা কি হয়, শ্রেণী হয়ে যায়। ওকে, তো এখানে মেবি অ্যান্সারটা মনে হয় ভুল দেওয়া আছে, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও। ওকে, এরকম করেই কিন্তু করতে হয়। মোস্ট প্রবাবলি এটা ভুল দেওয়া আছে, ষষ্ঠ শ্রেণীতে হতো। শ্রেণী বললে কিন্তু ওটাই হবে, আর পর্যায়ে বললে ঠিক ছিল, থার্ড পর্যায়ে অ্যান্সার হতে পারে। মেবি কোশ্চেনটা এরকম কিছু আছে, আর আমি কিছু বলতে পারি। ওকে, তো নিচে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও যাদের একটু খেয়াল আছে জিনিসটা। আমার যেটুকু মনে ছিল সেখান থেকে আমি বললাম। ওকে, পরবর্তী দেখি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন এটা দেখো কি বলেছে, নিচের কোনটি সত্য মিথ্যা বলেছে, ঠিক আছে। তো বিবৃতি এখানে দেখো একটা অ্যাসিড বলছে যা সম্পূর্ণ আয়নে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে H- আয়ন উৎপন্ন করে, উদাহরণস্বরূপ এইগুলো লিখেছে। তো দেখো এই যে উপরের ডেফিনেশনটা দেওয়া আছে এটা বেসিক্যালি তীব্র অ্যাসিডের ডেফিনেশন, বাট এখানে যে এক্সাম্পলগুলো ওরা দিয়েছে HCl, H2SO4, HNO3, ঠিক আছে, NHO3, এগুলো কিন্তু তীব্র অ্যাসিড নয়। তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কি বলবো, ভুল। নেক্সট স্টেটমেন্ট কি বলেছে দেখো, বলছে একটা অ্যাসিড যেটা আংশিকভাবে জলে আয়নিত হয়েছে এবং কম সংখ্যক H+ আয়ন উৎপন্ন করে, এবং উদাহরণ হিসাবে CH3COOH, H2CO3, H2SO3 এগুলো উৎপন্ন করছে। তো এগুলো ঠিক আছে, এগুলো আমরা মৃদু অ্যাসিডের এক্সাম্পলে পড়েছিলাম, বা ঠিক আছে, মৃদু অ্যাসিডে পড়েছিলাম। তো মৃদু অ্যাসিডের এক্সাম্পলের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড, H2CO3 এগুলো পড়ে। তাহলে এই স্টেটমেন্টটা আমার কি আছে, কারেক্ট আছে। তো এটাই ছিল একটা বিবৃতি টাইপের কোয়েশ্চেন্স। নেক্সট, এক সেকেন্ড। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আছে, তো এটা তোমাদের জন্য আবার, ঠিক আছে, এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা বেসিক্যালি ইন্টারেস্টিং কিছুই নয়, উত্তরটা আমি বলে দিচ্ছি। এখানে কি বলেছে, একটা বিক্রিয়া যেখানে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে একটা পদার্থের এক বা একাধিক অণু যুক্ত হয়, সেই বিক্রিয়াকে কি বলা হয়, সংযোজন বিক্রিয়া বলা হয় বা সংযোগ বিক্রিয়া বলা হয়। তার মানে বেসিক্যালি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা আমি এখানে নিয়েছি, এই কারণে নিলাম। এখানে দেখো বেসিক্যালি আমি তো ম্যাথের কোয়েশ্চেন্সগুলো করাছিলাম, তো এখানে এই কোয়েশ্চেন্সগুলো নিয়েছি এই কারণেই, কারণ তোমরা যখন পদার্থবিজ্ঞানটা প্রিপেয়ার করবে নিজেদের, তো একটা জিনিস করো যে রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদগুলো, অর্থাৎ কোন বিক্রিয়াগুলোকে কি বলা হয়, যেমন সাবানীকরণ বিক্রিয়া কাকে বলে, কার্যকরী মূলক, এটা তো কোনো বিক্রিয়া নয়, স্টারকরণ বিক্রিয়া কাকে বলে, তারপর তোমার সংযোজক বিক্রিয়া বা সংযোগ বিক্রিয়া কাকে বলে, এই ধরনের বিক্রিয়াগুলো কিন্তু বিক্রিয়ার কাইন্ডগুলো পড়তে হবে, এবং কোনটা কী ধরনের বিক্রিয়া এখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আগের বারে এসছে, সো এবারেও আসার চান্সেস আছে, এই জন্য জাস্ট কোয়েশ্চেনটাকে ইনক্লুড করছি। ওকে, তো এটা কী হবে, দুটো বিক্রিয়ার যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একটা পদার্থ অনুযুক্ত হয়ে যায়, তো এটা কী হবে, সংযোজক বিক্রিয়া বলা হয়, অর্থাৎ দুটো জিনিস জুড়ে একটা নতুন পদার্থ তৈরি হলো। ওকে, এবার দেখো আবার ওই কোয়েশ্চেনটা যেটা বললাম, আগের কোয়েশ্চেনটা আমি বলছিলাম যে ভুল আছে, ঠিক আছে, কেন বলছিলাম সেটা দেখো এই কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পেরে যাবে। দেখো এখানেও ওরকম ব্রেক করে দেওয়া আছে, ওই জিনিসটাই বেসিক্যালি দিয়েছে, ওইটাও দেখো পরমাণু ক্রমাঙ্ক ওখানে দিয়ে দিয়েছিল কত, 16 ছিল, 16টাকে আমরা ব্রেক করলাম 2, 8, 6। এবার বললাম যে জটা কক্ষপথে ভাঙা যাবে সেইটা হয়ে যাবে কি, তার পর্যায় সংখ্যা, আর লাস্টে যেটা থাকে সেটা কি হয়ে যায়, তার শ্রেণী সংখ্যা। তাহলে 6 এটা হলো মানে পুরনো যদি পর্যায় বা শ্রেণী অনুযায়ী যদি তুমি সাজাও, যেখানে তুমি 7টা ধরো, বা পুরনো পর্যায় সারণীর যে শ্রেণী হয় সেটাতে তুমি 6 নম্বর শ্রেণী বলবে, বাট আধুনিক পর্যায় সারণীতে 6+10 ওটা কত হয়ে যাবে, 16, ঠিক আছে, অর্থাৎ 16তম শ্রেণী হয়ে যাবে, আর থার্ড কি হয়ে যাবে, পর্যায়। ওকে, তাহলে 16th শ্রেণী এবং থার্ড পর্যায় হয়ে যাবে এই কোয়েশ্চেনটার, এবং আগের কোয়েশ্চেনটারও কি কারেক্ট অ্যান্সার। আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম উত্তরটা দেখে, কারণ ওইটাতে দেখবে গ্রিন টিকগুলো বেসিক্যালি কী বলো তো, রেলওয়ে টিক করে রেখেছিল সেই কোয়েশ্চেন্সগুলোই টিক করা আছে, তো ওইটাও অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারগুলো, যেগুলোতে গ্রিন টিক সেগুলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো যাই হোক, ভুল কোশ্চেন হতেই পারে। দেখো 55 হয়ে গেল, 56। ওকে, আমরা
তাড়াতাড়ি এগোচ্ছি। দেখো কি বলছে, বলছে যখন বল এবং সরণের মধ্যে কোণ 90 ডিগ্রি হয় তখন কৃতকার্য কত হবে। খুব ভালো কোয়েশ্চেন। আগের দিন আমি একবার ডিসকাস করেছিলাম যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়, এফ এস কস থিটা, যেখানে বেসিক্যালি থিটা কি, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে বলা হয় কি, থিটা। ওকে, তাহলে এখানে দেখো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 90-র ভ্যালু কত হয়, 0। তাহলে জিরোর সাথে তুমি এফ এস যাই থাকুক না কেন, অর্থাৎ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ভ্যালু যাই থাকুক না কেন, যখন তুমি কস 90 অর্থাৎ 0 দিয়ে গুণ করবে, সেটার ভ্যালু সবসময় বা ওয়ার্ক ডান সবসময় কত পাবে, 0 পাবে, অর্থাৎ 0, অর্থাৎ কোনো কার্য হয় না। এই জন্যই দেখবে একটা খুব ইন্টারেস্টিং জিনিস থাকতো, যে একটা লোক যদি কি বলতো, যে একটা লোক সুটকেস নিয়ে সোজা এদিকে হেঁটে যাচ্ছে, সে কি কোনো কার্য করছে, এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতো। তো এটার অ্যান্সার কী হতো, যে লোকটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে, দ্যাট মিন্স এইদিকে এমজি অর্থাৎ তার ফোর্সটা কোন দিকে কাজ করছে, বা নর্মাল রিয়াকশান ফোর্সটা এফ, ঠিক আছে, এর নর্মাল রিয়াকশান ফোর্স কী করছে, ওপর দিকে কাজ করছে, ঠিক আছে, আর লোকটা সরণ কোন দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে এস। তাহলে এদের মধ্যে কোনটা কত হচ্ছে, এই যে থিটা, এটা কত হচ্ছে, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তো তখনই কি হয়, যে ফোর্স আর ডিরেকশন যেদিকে ওর সরণ হচ্ছে সেই দুটোর মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তার মানে সে কোনো কার্য করছে না, এটা আমরা বলতাম। আর একটা জিনিসও হতো যে এখানে ধরো সূর্য আছে, ওকে, এটা আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে, এখানে কোথাও আর্থ আছে। তাহলে বলছে এই যে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী, তো সে কি কোনো কার্য করছে, আমাদের অ্যান্সার কি হতো, যে না, কোনো কার্য করছে না। কেন এখানে কার্য করছে না, কারণ যে কোনো বিন্দুতেই আমাদের যদি গতিপথের ডিরেকশন দিই, তাহলে এটা কি হতো, গতিপথ বরাবর কি হতো, ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর গতিটাকে ডিনোট করতো। অর্থাৎ এই পয়েন্টে থাকলে এইটা হলো তার গতিপথের ডিরেকশন, এই পয়েন্টে থাকলে ট্যানজেন্ট বরাবর গতিপথের ডিরেকশন। এবার এই ট্যানজেন্ট আর যেদিকে তোমার আকর্ষণ করছে, এইটা সবসময় কত হতো, 90 ডিগ্রি হতো। এটা আমরা দেখবে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যতে পড়েছি, অঙ্কেতে দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে ফোর্সটা সবসময় এই বরাবর কাজ করছে, বাট ওকে ছেড়ে দিলে কি হয়, ও যে গতিপথের দিকটা, যে কোনো একটা পয়েন্টে গতিপথের দিক কী হয়, সে বরাবর স্পর্শক ওই গতিপথের ডিরেকশন কী করে, শো করে। তাহলে এখানে 90 ডিগ্রি কোণ কী করছে, সবসময় করছে। তার মানে কি, যেদিকে ও অ্যাকচুয়ালি সরণ ঘটছে আর ওর মধ্যে যে ফোর্স কাজ করছে, তাদের মধ্যে কোণটা কত, 90 ডিগ্রি। সেই জন্য এগুলোকে কী বলা হয়, কার্যহীন বলের এক্সাম্পলে সবসময় থাকে। অর্থাৎ এখানে ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে, বাট কোনো কার্য হচ্ছে না। ওকে, নেক্সট। আচ্ছা, এটা হলো এইটা। এবার এইটা দেখো কি বলছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা বলছে একটা ফিলামেন্টে 10 মিনিট ধরে 0.5 অ্যাংস্ট্রম বিদ্যুৎ প্রবাহ টানে, বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত। তাহলে এখানে তড়িৎ আধান, কারেন্ট এবং তোমার টাইম, এই তিনটে দিয়ে আমাকে রিলেশনটা ফার্স্টে জানতে হবে। রিলেশনটা না জানলে তো কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবো না। তো এখানে দেখবে একটা চার্জ কিউ, আই কারেন্ট, আর টি অর্থাৎ টাইম, এটার মধ্যে একটা রিলেশন হলো কিউ ইকুয়ালস টু আইটি। বা এখান থেকে আমরা কী বার করতে বলেছি, তড়িৎ আধানের পরিমাণ। হ্যাঁ, কিউটাই বার করতে বলেছে, তো কিউটা বার করে নেবো, কুলম ইউনিটে হবে, আইটা অ্যাম্পিয়ার ইউনিটে, আর টাইমটা আমাদেরকে কী করতে হবে, সেকেন্ড ইউনিটে করতে হবে। তো দেখো এবার আইটা এখানে কত দিয়েছে, দেখো আই দিয়েছে দেখো 0.5 অ্যাম্পিয়ার। 0.5কে আমরা বলতে পারি হাফ অ্যাম্পিয়ার। ঠিক আছে, হাফ মানে কত, 0.5। আচ্ছা, টিটা কত বলেছে, দেখো 10 মিনিট। তাহলে 10 মিনিট মানে 10 × 60, এত সেকেন্ড হয়ে গেল। তাহলে দেখো 2 দিয়ে কাটলে এটা 5, 5 × 60 মানে তোমার 300 কি কুলম। ঠিক আছে, কুলমকেই সি দিয়ে লেখা হয়, তা 300 কুলম হয়ে গেল এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 58। ওকে, 58-এ জিজ্ঞেস করেছে যে আধুনিক পর্যায় সারণী কোন পর্যায়ে সর্বাধিক সংখ্যক অধাতু থাকে। তো এটা একটা মুখস্থর ব্যাপার, তোমরা মনে রাখবে যে 2 নম্বর পর্যায়টাতে, ঠিক আছে, সব থেকে বেশি সংখ্যক কী থাকে, অধাতু থাকে। অর্থাৎ হাইড্রোজেন, তারপরে তোমার হিলিয়াম, তারপরে দেখো লিথিয়াম থেকে শুরু হবে পরপর একদম 8টা। ঠিক আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন অবধি। ঠিক আছে, 8টা অক্সিজেন মানে 8 নম্বর, তারপরে আরও 8টা মৌল পরপর, এই যেমন হাইড্রোজেন হলো, হিলিয়াম, এই দুটো তো প্রথম পর্যায়ে, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম পরপর করে যেগুলো থাকবে সেগুলো সবই কি অধাতু। তো এই দ্বিতীয় নম্বর পর্যায়টাতে কী থাকে, সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ অধাতু থাকে। তো এটা মনে রাখবে জাস্ট। ঠিক আছে, কোশ্চেন হিসাবে আসতে পারে, একবার এসেছিল আবার জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এটা পরের ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, একটু কনসেপচুয়াল। ঠিক আছে, কারণ এখানে সমস্ত জিনিসগুলো একটু ভেঙে বলতে হবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা এই ভিডিওতে স্কিপ করছি, পরের ভিডিওতে ডেফিনেটলি আমি ডিসকাস করে দেবো। এই কোয়েশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন।
ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা একবার ভিডিওটা পজ করে করার চেষ্টা করো, দেখো 100% শিওর তুমি ভুলই করবে। ঠিক আছে, তো কেন করবে আমি বলে দিচ্ছি। দেখো দেখো একটা 10 ওহম রোধ যুক্ত তার মাঝখান থেকে বলছে দো ভাঁজ করে দেওয়া হয়েছে, তারটার নতুন রোধ কত বলতে বলেছে। তাহলে তারটা বেসিক্যালি কেমন ছিল, ধরো তোমাকে এরকম একটা তার দিয়ে দিল, ঠিক আছে, এরকম একটা তার দিয়ে দিল, এ বি বলে দিয়েছে। এবার তারটাকে মাঝে বলেছে তুমি দু ভাঁজ করে দাও, এরকম জায়গায় তুমি দু ভাঁজ করে দিলে, তার মানে এরকম করে দিলে, বেশ, এটা এ পয়েন্ট হয়ে গেল, এটা বি পয়েন্ট হয়ে গেল। ওকে, এবার এটা তো বললো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি এরকম ছবিটা এঁকে করো তাহলে তুমি কিন্তু কোয়েশ্চেনটা ঠিক করে দেবে, বাট এরকম ছবি যদি তুমি না করো তাহলে কিন্তু কোয়েশ্চেনটা ভুল হয়ে যাবে। দেখো এবার কি হবে, দেখো প্রথমে যে ছবিটা ছিল, তাহলে এরকম জায়গায় আমরা সাধারণত রেজিস্ট্যান্সের সাইন দিই, তো এটাকে আমরা বলে দিই যে 10 ওহম রেজিস্ট্যান্স ছিল। এবার মাঝে যখন ব্রেক করবে, ঠিক আছে, মাঝে ব্রেক করলে একটা কনসেপ্ট লাগে, বেসিক্যালি রেজিস্ট্যান্সটা আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে সমস্ত জিনিস যদি আমার একই থাকে, সেম থাকে, তাহলে আর বেসিক্যালি তারটির দৈর্ঘ্য অর্থাৎ লেন্থের সাথে কী হয়, সমানুপাতিকভাবে রিলেটেড থাকে। এবার তুমি একটা কাজ করছো, দেখো একটা তার এ বি, যা টোটাল কমপ্লিট লেন্থ একটা ছিল ফিক্সড, সেই তারটাকেই তুমি দুভাগ করেছো। তাহলে দু ভাঁজ যখন করছো, ঠিক আছে, এই যে পার্টগুলো তুমি দুটো ভাঁজ করেছো, অর্থাৎ এই জায়গা থেকে, এই যে তুমি ধরো এই জায়গাটা নিয়েছো, এখান থেকে এই জায়গাটা আর এখান থেকে এই জায়গাটা, এই দুটো পার্ট মিলেই না এই টোটাল তারটা। তার মানে এই পার্টটা আর এই পার্টটা কী হয়ে গেছে, বেসিক্যালি আগের তারটার অর্ধেক হয়ে গেছে, দু ভাঁজ করেছো। তার মানে এখানেও আগে যদি এই রেজিস্ট্যান্স 10টাকে আমি একটা ডেফিনেট সাইন দিয়ে আর ডিনোট করি, তাহলে এর রেজিস্ট্যান্স কত হয়ে গেছে, R/2, এর রেজিস্ট্যান্স কত হয়ে গেছে, R/2, অর্থাৎ এই অর্ধেক অর্ধেক তারগুলো রেজিস্ট্যান্স আগের রেজিস্ট্যান্সের কী হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, সেটাই তো হওয়ার কথা। ঠিক, তাহলে 10 হলে এইগুলো 5 হয়ে গেল, এটাও কত হয়ে গেল, 5 হয়ে গেল। এইবার বার করতে বলেছি যে তারের নতুন রোধ কত, তাহলে নতুন রোধ এবার তোমার কি মনে হবে যে 5 আর 5 আছে, কিন্তু দেখো এ আর বি পয়েন্ট এই দুটো ছিল, আর এই পয়েন্টে এখন ব্রেক করে দিয়েছো, তাহলে নতুন যদি রেজিস্ট্যান্স বার করতে হয়, তো রেজিস্ট্যান্স তুমি বার করার সময় তুমি কি করবে, এইবার যেটা করবে সেটা হলো তুমি এই দুটো প্রান্তকে নিয়ে এরকম করে নিয়েছো, দিয়ে এরকম করে নিয়েছো, ঠিক আছে, এটাও 5 হয়ে গেছে, এটাও 5 হয়ে গেছে। এবার এই যে দুটো পয়েন্ট পেয়ে গেলে, এই দুটো পয়েন্টের মধ্যে তুল্য রোধ তোমাকে বার করতে হবে। তাহলে দেখো এইরকম যদি হয়ে যায় কন্ডিশন, তাহলে এই দুটো বেসিক্যালি এই যে 5 আর 5, এই দুটো রোধ কী হয়ে যাচ্ছে, সমান্তরাল সমবায়ে আছে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমরা কত লিখি, যে 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, বাট ইন দিস কেস দুটোই কত, 5 5 করে, তাহলে 1/5 প্লাস 1/5, তার মানে 2/5, এটা বেরোলো কত, 1/r এর ভ্যালু, তাহলে r ইকুয়ালস টু কত হবে, 5/2, তার মানে কত, 2.5 ওহম। ঠিক আছে, তো এটাই হবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার, আর এটা করার সঠিক নিয়ম। ওকে, তাহলে 2.5 ওহম এটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, আচ্ছা এটা হলো, এইটা দেখো, এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, কোয়েশ্চেনটা ভালো ছিল, নিয়ে রেখেছি, তো জাস্ট একবার মুখস্থ করে নিও। নিচের কোন ধাতুটি বলেছে, কি বলেছে দেখো, অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করতে পারে। ঠিক আছে, তো অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করতে পারে জিঙ্ক, এটা মনে রাখবে, Zn। এইগুলো বেসিক্যালি যে মৌলগুলো ছিল, আকরিক সমূহ, ঠিক আছে, ওই যে আকরিকের চ্যাপ্টারটা আছে সেইটাতে কোয়েশ্চেনটা ছিল, আমি বইয়েও দেখেছি 9-10-এর যে ছায়া প্রকাশনের বই থাকে সেখানে এটা দেওয়া আছে। ওকে, তো প্রিপারেশনের জন্য ছায়া প্রকাশনের বইটা 9-10-এর পড়তে পারো, ঠিক আছে, খুব ভালো হবে। আর রায়ান মার্টিনের যদি বই থাকে সহায়িকা, তাহলে তো ওর থেকে বেটার কিছু হতে পারে না। ঠিক আছে, এখানে দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, যে 0.5 মোল কেসিএলে কতগুলি অণু উপস্থিত রয়েছে। তাহলে দেখো যখনই আমরা ওই যে একটা জিনিস পড়েছিলাম যে 22.4 লিটারে বা কি থাকে 1 মোল পদার্থে কি থাকে, সব সময় কত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু উপস্থিত থাকে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু উপস্থিত থাকে। যারা পুরনো অর্থাৎ আগে পড়েছো 6.023 পড়ো, অর্থাৎ 2009 8 এরকম যারা সালে পাস করেছো মাধ্যমিক, তারা 6.023 পড়েছো ইন্টু 10⁻23 সংখ্যক, আর যারা এখন পড়ছো রিসেন্টলি পাস আউট, তারা 6.022 ইন্টু 10⁻23 পড়েছো। আমি জানি না, বাট এটা নিয়ে খুব কনফিউশন, এবং স্টুডেন্টরা খুব মানে কি বলবো কনসার্ন হয়ে উত্তর দেয়, যখনই তুমি 2-3 বলবে তখনই তোমাকে বলবে না স্যার 2-2। ওকে, তো মেনে নাও 6.022 যদি আছে, তাহলে 1 মোলে এতগুলো অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এবার এরা বলছে হাফ মোল, আচ্ছা হাফ মোল হলে কী হবে, এর অর্ধেক হয়ে যাবে, তাহলে 6.022 অর্ধেক, তার মানে 3.01 ইন্টু 10⁻23 সংখ্যক কী হয়ে যাবে,
এতগুলো অণু থাকবে, এবার সেটা কেসিএল হোক, অক্সিজেন হোক, জল হোক, বাতাস হোক, অমুক হোক, ঢ্যাক হোক, যাই হোক, সবই হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট, আচ্ছা, স্থিরানুপাত সূত্র। ওকে, স্থিরানুপাত সূত্র কি? এই যে একটা রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, মৌলগুলি তাদের ভরের একটা নির্দিষ্ট সমান অনুপাতে থাকে, অর্থাৎ অনুপাতগুলো কি থাকে, সেম থাকে। তো এটা স্থিরানুপাত সূত্র বলা হয়। এটা দেখবে ক্লাস কি বলবো 10এই আছে। ওকে, নেক্সট এই কোয়েশ্চেনটা দেখি। এটা ম্যাথামেটিক্স অর্থাৎ ফিজিক্সের অঙ্ক। তো আমরা অঙ্কগুলোই তো বেসিক্যালি করছি, তাহলে এই কোয়েশ্চেনটা করব। দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, দেখো কোয়েশ্চেনটা বলছে যে 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্য নির্গত করতে পারা একটা উৎসের কম্পাঙ্ক হলো 500 হার্টজ। এবার বলছে তরঙ্গ দৈর্ঘ্যের 600 মিটার ভ্রমণ করতে কতক্ষণ সময় লাগে। ওকে, তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে যে 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্য নির্গত করতে পারা একটা উৎসের কম্পাঙ্ক হলো 500 হার্টজ, তরঙ্গ দৈর্ঘ্যে 600 মিটার ভ্রমণ করতে কত সময় লাগবে এটা বার করতে বলেছে। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এগুলো সম্পর্কে আমাদেরকে একটা রিলেশন আছে এবং সেটা জানতে হবে। যদি তুমি জানো তবে এই কোয়েশ্চেনটা তুমি করতে পারবে, না হলে তো পারবে না, কোয়েশ্চেনটা তোমাকে স্কিপ করে আসতে হবে। হ্যাঁ, তবে বারবার বলছি, কোনো কোয়েশ্চেন যদি না জানো, না জেনে অহেতুক কিন্তু তুক্কা মারতে যেও না রেলওয়েতে, কারণ রেলওয়েতে 3টে কোয়েশ্চেন ভুল করলেই একটা কোয়েশ্চেন কেটে নেয়। ঠিক আছে, তো তুক্কা মারামারি চেষ্টা করো না, নর্মালাইজেশন আছে, অ্যাকুরেট থাকার চেষ্টা করো, যে কোয়েশ্চেন্সগুলো করছো সেগুলো সঠিকভাবে করার চেষ্টা করবে, কারণ নেগেটিভ খেয়ে লাভ নেই। ঠিক আছে, নেগেটিভ খেলে কিন্তু যা তুমি পাবে তার থেকেও তোমার স্কোর কী হয়ে যাবে, কমে যাবে। সো সেই জন্যই বলছি বি সিওর ফাইল টিকিং দ্য কী বলবো অপশান। ওকে, তো দেখো এবার এখানে যে রিলেশনটা আমাদেরকে জানতে হবে সেটা হলো কি, ভেলোসিটি ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। তাহলে ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এই ফর্মুলাটা আমরা সবসময় পড়ি। তাহলে দেখো ভি মানে হলো ভেলোসিটি। এবার এখানে কি বলেছে, আচ্ছা বলেনি, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারা। আচ্ছা, এবার দেখো এত কি বলেছে, মিটার, 0.4 মিটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারে একটা উচ্চের কম্পাঙ্ক 500 হার্টজ। তাহলে উচ্চের কম্পাঙ্ক এনটা বলে দিয়েছে কত, 500 হার্টজ। আর দেখো তরঙ্গ দৈর্ঘ্যটার দৈর্ঘ্য বলে দিয়েছে, অর্থাৎ ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই দুটো জিনিস বলে দিয়েছে, এন আর ল্যামডা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা তরঙ্গের বেগ বার করে নিতে পারবো খুব সহজেই। দেখো এন মানে কত, এন বলেছে দেখো 500 হার্টজ, 500 লিখে দাও, 500 ইন্টু ল্যামডা কত বলেছে 0.4, তার মানে আমরা বলতে পারি যে 4/10। তাহলে 10 দিয়ে এটা কেটে গেল, 50 ইন্টু 4, তার মানে কত হয়ে গেল 200 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এটা তরঙ্গের বেগ বেরিয়ে গেল। এবার দেখো তরঙ্গের বেগ আমরা পেয়ে গেছি কত, 200, আর বলেছি যে তরঙ্গ দৈর্ঘ্য 600 মিটার ভ্রমণ করতে কত টাইম লাগাবে। তো সিম্পল, 600 মিটার তরঙ্গ দৈর্ঘ্য মানে টাইম কত লাগাবে, ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়, স্পিড ইন্টু টাইম, এটা ফর্মুলা। তাহলে এখানে বেসিক্যালি ডিস্টেন্স দেওয়া আছে কত, 600 মিটার। 600 মিটার যেতে স্পিড বা ভেলোসিটি যাই বলো সেটা তরঙ্গের কত পেয়েছি, 200, আর টাইমটা টি। তার মানে অর আমরা বলতে পারি টি ইকুয়ালস টু কত হবে, 600/200। তার মানে কাটাকুটি করলে হচ্ছে কত, 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড হয়ে যাবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা ভালো ছিল। ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা, এই ভিডিও সিরিজটা কত থেকে স্টার্ট করেছিলাম, 45 থেকে। আমরা আজকে চলে এসেছি এখন অবধি 65 নম্বর স্লাইড অবধি, অর্থাৎ 20টা কোয়েশ্চেন্স অলরেডি করা হয়ে গেছে, ভালোই যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক, যতক্ষণ পারছি শুটিং করছি ক্লাসটা। ওকে, বাকি তারপর ক্লাস রেখে দেবো, ইটস অল ডিপেন্ডস অন মাই মুড। ওকে, তো দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে যে 8 ওহম, 4 ওহম, 12 ওহম তিনটি রোধককে সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে, বর্তনীর সমতুল্য প্রতিরোধ শক্তি কত হবে। এই কোয়েশ্চেনটা ভালো দেখো, সমান্তরালভাবে যুক্ত করেছে, তার মানে এইখানে এইরকম, এখানে এরকম, আর এখানে এরকম। এটা 8 হবে, এটা 4 হবে, এটা 12 হবে, এটা এ বি প্রান্ত। তাহলে এই এ বি প্রান্তে এভাবে সমান্তরালভাবে রাখা হয়ে গেছে। সমান্তরালভাবে রাখলে মানে এইগুলোর বদলে যদি আমি একটা আলাদা একটা রেজিস্ট্যান্স ইউজ করি, যেটাকে বলতে পারি এরকম করে এ আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধ বলো, যার তুল্য রোধ কত 8, তাহলে সেই 8টার ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বলতে বলেছে। তো দেখো খুব ইজিলি বার করবো, তার আগে 1 সেকেন্ড এই মাইকটার পজিশনটা ঠিক করে। ওকে, অনেকক্ষণ ধরে আছি বাঁ হাতে করে। দেখো তাহলে এটা কি হয়, 1/r ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 1/8 প্লাস 1/4 প্লাস 1/12। ওকে, তাহলে এটা একটা মুছেই দিয়ে একবার ভালো করে লিখি, 1/r ইজ ইকুয়াল টু 1/8 প্লাস 1/4
+1/12। এবার আমরা কী করবো, লসাগু নেবো 12, 12 তো নেবো না, 24 করে দাও। ঠিক, তো 24 করলে এটা কত হয়ে যাচ্ছে 8 3, এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 2, তার মানে 6 আর 3 9 2, 11/24। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু কত হবে 24/11। 24/11 করলে কত পাবে তুমি, 2.1 অ্যান্সার পেয়ে যাবে। অর্থাৎ এত কী হবে, ওহম। অর্থাৎ এই তিনটে রোধকে তুমি যদি সমান্তরাল সমবায়ে লাগাও তাহলে তার তুল্য প্রতিরোধ শক্তি কত হবে, 2.1 ওহম। ওকে, তাহলে দেখো এইবার আচ্ছা, এটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য দিয়েছে, এখান থেকে এর পাওয়ার বার করতে বলেছে। তো এই কোয়েশ্চেনটা লেন্স অর্থাৎ আলোর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একবার পরবর্তী একটা ভিডিওতে বা পরবর্তী নেক্সট ভিডিওতে আমি একবার ডিসকাস করে দেবো। লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে ইউনিটকে কী বলা হয়, ডায়াপ্টার বলা হয়। ঠিক আছে, তো এটা খুব সহজ, বেসিক্যালি 1/, ফোকাস দৈর্ঘ্য করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে এটা বলে দেবো, আমি এখন স্কিপ করছি আপাতত এই ক্লাসে। আচ্ছা, আধুনিক পর্যায় সারণীতে কটা কোথায় কোথায় ল্যান্থানাইড এবং অ্যাক্টানাইড আছে এটা জিজ্ঞেস করেছে। তো 6 নম্বরে ল্যান্থানাইড থাকে পর্যায়ে, আর 7 নম্বরে অ্যাক্টানাইডস থাকে। তো এই কোয়েশ্চেনটা আমি আর বলছি না। ওকে, এই স্লাইডটাকে স্কিপ করো। আচ্ছা, এইটা এটা এটা তাহলে বেগের সাথে পাথরটি, হ্যাঁ এটা তো অঙ্ক, তো এটা আমাদেরকে করতে হবে, তো এই অঙ্কটা আমরা করব। ওকে, দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, বলছে 20 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা একটা বালক একটা পাথর ফেললো। ওকে, তো কোথাও 10তলা বিল্ডিংয়ে একটা বালক দাঁড়িয়ে আছে। ওকে, লেটস ক্রিয়েট এ বিল্ডিং। এরকম একটা বিল্ডিং আছে, এখানে কোনো বালক আছে, এটার হাইট বলে দিয়েছে 20 মিটার। এইখান থেকে কি করছে, চেপে চেপে কোনো কাজ নেই, এখান থেকে একটা ডেলাকে এরকম করে টুক করে উপর দিক থেকে নিচে ফেলে দিল। এবার বলছে ধরা যাক জি বলেছে 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, বারবার বলি 9.81 হয়, বাট আমরা অঙ্কতে ফিজিক্সের 10 ধরি। ওকে, অঙ্ক করার সময় আমরা যা খুশি করতে পারি। ওকে, তাহলে সেই বেগের সাথে পাথরটি কত বেগের সাথে বলছে ভূমি স্পর্শ করবে। এই পাথরটাকে যখন তুমি উপর থেকে ফেলবে, একটা তো ভেলোসিটি নিয়ে সে নিচে পড়বে, সেই ভেলোসিটিটা কত হবে সেটা তোমাকে বলতে বলেছে। তো খুব সহজ, সিম্পল অ্যান্ড ক্রিস্প ফর্মুলা আমরা ইউজ করব, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি ইউ স্কোয়ার -2gh হয়ে যাবে এখানে, যেহেতু উপর দিক থেকে নিচে পড়ছে। এবার দেখো ইউ এটা 0 হয়ে যাবে, কারণ পাথরটা যখন তুমি বা বালকটা ওই 20 মিটার ছাদে চেপে ফেলছিল তখন তো ইনিশিয়াল কোনো ভেলোসিটি তার ছিল না, দ্যাট মিনস ইউ ইকুয়ালস টু 0। সো ফ্রম হিয়ার উই ক্যান রাইট ভি ইকুয়ালস টু √2gh। তাহলে 2gh কত বসাই, 2 জি তো এরা বলে দিয়েছে 9.81 ধরতে পাবে না তুমি, 10 ধরো, ধরে নাও। এইচ কত বলেছে 20, করলো ভাইয়া। তো 20 × 20 400, তাহলে 400 বর্গমূল কত হবে 20। দেখো প্লাস মাইনাস হয়, মাইনাস তো হবে না। ঠিক আছে, উচ্চতা বার করছি, নেগেটিভ কী করে হবে, তাহলে 20 মিটার, সরি উচ্চতা নয়, ভেলোসিটি বার করছি, নেগেটিভ কী করে হবে। তো 20 মিটার প্রতি সেকেন্ড কী হয়ে যাবে ভেলোসিটি এটার। ঠিক আছে, তো এটা হয়ে গেল এই কোয়েশ্চেনটা অ্যান্সার। নেক্সট, আচ্ছা 69। ওকে, 69 খুব খুব সহজ, একদম ফালতু টাইপস কোয়েশ্চেন। ওকে, দেখো কী বলছে, কোনো পদার্থের একটা মোলের মধ্যে রয়েছে 6.023, দেখো 6.023 দিয়ে দিয়েছে, এখনকার বইয়ে 22 দেয়, এখনকার ছেলেকে বললেই তেরে আসবে তোমাকে কিন্তু। তো 6.023 × 10⁻23 কণা, যদি কার্বন ডাইঅক্সাইডে তার হাফ কণা উপস্থিত থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলের সংখ্যা। তাহলে দেখো 6.023 বা ইন্টু 10⁻23 যেটাকে এনে দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক জিনিস কোনো পদার্থের কততে থাকে, 1 মোল জিনিসে থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার যদি অর্ধেক অর্থাৎ Na/2 হয়ে যায়, বেসিক্যালি এই নাম্বারটা কি অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক, তাহলে Na হলে পদার্থটা কত হয়ে যাবে, হাফ মোল হয়ে যাবে। হাফ মোল মানে হলো তোমার 0.5 মোল। ঠিক, তাহলে 0.5 মোল হবে কি কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। 70। ওকে, 70 এই কোয়েশ্চেনটাও নেক্সট ক্লাসে ডিসকাস করব, এগুলো অঙ্ক নয় বেসিক্যালি। এটাও দেখো ডিরেক্ট কোয়েশ্চেন, এটাও ওকে, এটা ডিরেক্ট কোয়েশ্চেন নয়। আচ্ছা, এটা ডিসকাস করে দিই একটু, এটা একটু বোঝানোর আছে জিনিস। কী বলছে দেখো, কত সংখ্যক ইলেকট্রন নাইট্রোজেন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তার আগে আমাকে জানতে হবে যে নাইট্রোজেন বন্ধন গঠন কী করে হয়। ঠিক আছে, তো তার আগে জেনে রাখো যে নাইট্রোজেন অণু একটা কি সমযোজী বন্ধন গঠন করে। তাহলে নাইট্রোজেন কত হয়, নাইট্রোজেনের 8, ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক, তার মানে 2 + 6। ঠিক আছে, তার মানে দুটো নাইট্রোজেন অণু কী হয়। এবার বহিক কক্ষে কটা ইলেকট্রনস আছে দেখো 6টা, এখানেও একটা নাইট্রোজেন নিয়ে নাও। এবার দেখো বহিক কক্ষে 6টা ইলেকট্রন কেমন করে থাকে, এখানে একবার দেখাই তোমাদেরকে বেসিক্যালি কী করে থাকে। আচ্ছা, এখানে 3টে দিয়ে দিই, আর এখানে আরও 3টে,
এই 6টা হয়ে গেল। আর এরও এখানে 3টে দিয়ে দাও, আর এইদিকে 6টা। বেশ, আমরা জানি বহিঃকক্ষের ইলেকট্রনসগুলো কী করে, যোজ্যতা গঠনে বা রাসায়নিক বন্ধন সৃষ্টিকারী হিসাবে কাজ করে। তো দেখো নাইট্রোজেন এখানে 3টে এবারে 3টের মধ্যে কী হয় বলো তো, সমযোজী বন্ধন তৈরি হয়। নাইট্রোজেন সমযোজী বন্ধন তৈরি হয়। অর্থাৎ এই যে 6টা ঠিক করলাম, 3 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেনের 7 হয় পরমাণু ক্রমাঙ্ক। তার মানে লাস্টে বহিঃকক্ষে কটা থাকে, 5টা ইলেকট্রনস থাকে। তার মানে এই যে এখানে একটা করে আমি এক্সট্রা লিখেছি, এই এক্সট্রা একটা করে সরিয়ে দাও। বহিঃকক্ষে কটা থাকে, 7টা। এদিকে দেখো 3টে আর 2 5টা, 5টা থাকে। 7টাকেই বেসিক্যালি ওরকম করে লিখতে হয়, 2 আর 5, ঠিক। তাহলে এখানে 2টো, আর এরও এই 2টো, আর এই 3টে। তাহলে এই 3টে কী করে, এরা বন্ড করে নেয়, ঠিক আছে। ওকে, এবার দেখো অষ্টক পূর্তি কী করে হবে, দেখো 3 আর 3 এইগুলো হয়ে গেল কি 6টা, আর তার সাথে এই 2টো বহিঃকক্ষে এখন এরা নিয়ে, অর্থাৎ এই নাইট্রোজেনটা অষ্টক পূর্তি হচ্ছে। দেখো এখানে 1টা 2টো ইলেকট্রন, আর তার সাথে এই যে 3 আর 3 মানে 6টা, 6 আর 2 8, অষ্টক পূর্তি হয়ে গেল। এই নাইট্রোজেনটারও কিন্তু দেখো এই 2টো, আর এইখানে এই 6টা, ঠিক আছে। তাহলে 6 আর 2 8টা হয়ে গেল। তাহলে এই দুটোরই অষ্টক পূর্তি হয়ে গেল। এবং এটা কত হলো, সমযোজী ত্রিবন্ধন হলো। দেখো দেখছো, একটা বন্ড, 2টো বন্ড, 3টে বন্ড। তাহলে ওই জন্য আমাদেরকে এরকম নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, দিয়ে N2 তৈরি করে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল। তাহলে কটা ইলেকট্রন বেসিক্যালি বন্ধন গঠনে সাহায্য করলো, দেখো 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, অর্থাৎ 6টা ইলেকট্রন কী করছে, বন্ধন গঠনে সহযোগিতা করছে। সেই জন্য এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে, 6, ঠিক আছে। তো একটু ভুল হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। ওকে, তো এইটুকু দাদা হিসেবে ক্ষমা করে দিও। ওকে, নেক্সট। আচ্ছা, এই কোশ্চেনটা, এটা তো হলো। এই কোশ্চেনটা দেখো কি বলছে একটা বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট জেনারেটরের সঙ্গে যুক্ত করা হলো। এর মধ্যে 0.50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে বাল্বের ক্ষমতা কত। খুব সহজ, বাল্বের ক্ষমতা সংক্রান্ত একটা ফর্মুলা আছে, যে পি ইকুয়ালস টু, সরি এই ফর্মুলাটা খুব ইন্টারেস্টিং নাম দিয়ে রেখেছি আমি একটা। এই ফর্মুলাটাকে বলা হয় খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, আর খুব ইম্পর্ট্যান্ট লোক দিকে আমরা কি বলি, ভিআইপি, অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট পারসনস। তো এইটা তোমরা মনে রাখবে, ভি ইকুয়ালস টু আইপি, ঠিক আছে। ভি ইকুয়ালস টু আইপি নয়, ভিআই ইকুয়ালস টু পি, ঠিক আছে। কি মনে রাখবে, ভিআই ইকুয়ালস টু পি, অর্থাৎ পি ইকুয়ালস টু ভিআই, ঠিক আছে। তাহলে দেখো এখানে পি ফর পাওয়ার, ভি ফর ভোল্টেজ, আই ফর কারেন্ট। তাহলে দেখো এখানে বৈদ্যুতিক বাল্ব 200 ভোল্ট জেনারেটরের সাথে যুক্ত, 220 ভোল্ট দিয়ে দাও। কারেন্ট কত বলেছে, 0.5 মানে 50 নিচে 100। এবার এটা কত হবে, বাল্বের ক্ষমতা, পাওয়ার, পি ফর পাওয়ার। ওকে, দেখো এবার 0 0 চলে গেল, এই 0 0 চলে গেল। তাহলে 15 ইন্টু 22, 15 কত হয় 110। আচ্ছা, 15 নয় তো, 22 ইন্টু 5 হয়, ঠিক আছে। এটা এরকম করে আমি ভাবছি 15 নয়, ওটা দশমিকটা উঠেছিল ওই জন্য এরকম দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এটা 5 ইন্টু 22, তার মানে 110 কি ওয়াট। তাহলে 110 ওয়াট হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। কত নম্বর স্লাইড অবধি গেলাম, 1 সেকেন্ড দেখে নিই, 73। তো আশা করি এই ভিডিওটা অনেকটা লেন্দি হলো, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে বাকি কোয়েশ্চেন্সগুলো না হয় ডিসকাস করে দেবো, অনেকগুলো আরও কোয়েশ্চেন্স আছে। দেখো 100 নম্বর স্লাইড অবধি আছে, ঠিক আছে। তো ওটা না হলে পরের ভিডিওতে আপলোড করে দেবো। তো এই অবধি রাখছি আজকের ভিডিওটা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবো। ভালো তো লেগে থাকলে, না খারাপ লাগছে আমি ওসব জানি না, ভিডিও তুমি দেখছো তার মানে তোমাকে লাইক করতে হবে, ঠিক আছে। তো লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে শেয়ার করো যতটা পারো, ঠিক আছে। আর আমাকে একটু সাপোর্ট করো। ওকে, এই অবধি রাখছি, টাটা, বাই বাই।